চলে যাচ্ছি, এ সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাব। উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে গতকাল রাত থেকে শতাধিক মানুষ বাক্স প্যাটেরা নিয়ে জড়ো হয়েছেন। তাদের একটাই কথা, আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই। কিন্তু এখানেই আসল ধাঁধাটা শুরু, কারণ এদের মধ্যে কেউ বলছেন 3 মাস আগে এসেছেন, আবার কেউ বলছেন 15-20 বছর ধরে এই দেশেই আছেন। কারো কাছে কোনো কাগজপত্র নেই, আবার কেউ দাবি করছেন তাদের ভোটার কার্ডও ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, এরা সত্যি অবৈধ অনুপ্রবেশকারী, নাকি ভারতীয় নাগরিকদের উপর চাপ তৈরি করে বাংলাদেশে পুশ করার একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে এমন কিছু তথ্য যেগুলো পুরো ছবিটাকে সম্পূর্ণ অন্যরকম করে দিচ্ছে। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এই মুহূর্তে যে দৃশ্য, সেটা এনআরসি আন্দোলনের সময়কার ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছেন, হাতে বড় বড় ব্যাগ, মুখে একই কথা, সরকার রাখবে না তাই চলে যাচ্ছি। বিএসএফ তাদের যাচাই প্রক্রিয়া শুরু করেছে, বাংলাদেশের ঠিকানা কনফার্ম করে তারপর হস্তান্তরের ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় এমন কিছু ইন্টারভিউ সামনে এসেছে যেগুলো শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন পরিস্থিতি যতটা সরল দেখাচ্ছে আসলে ততটা সরল নয়। একজন বলছেন, আমি 3 বছর ধরে বারাসাতে কাগজ কুড়ানোর কাজ করতাম, ভাড়া দিতাম 200-250 টাকা, কোনো কাগজপত্র নেই, থানা থেকে বলেছে ডকুমেন্টস না থাকলে থাকা যাবে না। আরেকজন বলছেন, আমি 15-16 বছর ধরে এয়ারপোর্ট বাকরায় থাকি, ডাবের কাজ করতাম, গাছের ডাল কাটতাম, বাবা মা বাংলাদেশি, কিন্তু আমি তো এখানেই বড় হয়েছি। আরেকজন বলছেন, 33 বছর বয়স হলো এদেশেই, মা বাবা এসেছিল তার আগে থেকে, এখন বলছে কাগজপত্র লাগবে, 2002 সালের আগের ডকুমেন্টস চাইছে, বাবা মা অশিক্ষিত ছিল, ডকুমেন্টস রাখিনি। এই 3টি ইন্টারভিউ পাশাপাশি রাখলে একটা জিনিস পরিষ্কার, এখানে সবাই একই ক্যাটাগরির মানুষ নন, কিন্তু সবাইকে একই ঝুড়িতে ফেলে একই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি বিতর্কের। এই পুরো ঘটনায় কয়েকটি বিষয় মিডিয়ায় আলোচনায় প্রায় অনুপস্থিত, অথচ এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, ভাষার প্রশ্ন। একজন মানুষ যদি সত্যিই 3 মাস আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসে থাকেন, তাহলে 3 মাসে তার কথা বলার ধরন, উচ্চারণ, টোন এগুলো পুরোপুরি বদলে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশি বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে, অথচ ফুটেজে দেখা যাচ্ছে এমন অনেকেই আছেন যাদের কথা বলার ধরনে এই পার্থক্য নেই বললেই চলে। দ্বিতীয়ত, যাচাই প্রক্রিয়ার প্রশ্ন। একজন মানুষ বলছেন তিনি 15 বছর ধরে ভারতে আছেন, আরেকজন বলছেন 33 বছর। এরা কি সত্যিই অনুপ্রবেশকারী, নাকি এরা এমন মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিতে আছেন, কিন্তু কাগজপত্রের অভাবে আজ তাদের নাগরিকত্বই প্রশ্নবিদ্ধ? তৃতীয়ত, থানার ভূমিকা। একাধিক মানুষ বলছেন স্থানীয় থানা থেকে তাদের বলা হয়েছে ডকুমেন্টস না থাকলে থাকা যাবে না, চলে যাও। কিন্তু একজন মানুষকে শুধু কাগজপত্র না থাকার কারণে দেশ ছাড়তে বাধ্য করার আইনি ভিত্তি কি? এটা কি আইনসম্মত প্রক্রিয়া, নাকি প্রশাসনিক চাপ দিয়ে মানুষকে স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করার কৌশল? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই, সরাসরি পুলিশ আটক করবে, বিএসএফ এর হাতে হস্তান্তর করবে। বিএসএফ বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠাবে। তিনি আরো বলেছেন, আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম ওদেরকে দেব কেন? এই বক্তব্য প্রশাসনিক দিক থেকে একটি নির্দিষ্ট লজিক ধারণ করে, কিন্তু মানবাধিকারের দিক থেকে এটি কতটা সঠিক সেই বিতর্ক এখন জোরদার হচ্ছে। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে মূলত 3টি ন্যারেটিভের উপর ভর করে: সন্দেশখালী ইস্যু, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং হিন্দুত্ববাদী মেরুকরণ। এখন ক্ষমতায় এসে এই 3টি ন্যারেটিভকে কার্যকর করার চাপ আছে, কারণ পরবর্তী নির্বাচনে এই প্রতিশ্রুতি পূরণের রেকর্ড দেখাতে হবে। এই মানুষগুলো যারা 4 বছর, 8 বছর, 15 বছর ধরে ভারতে আছেন, তারা কি করতেন? ডাব বিক্রি করতেন, কাগজ কুড়াতেন, বাসন মাজতেন, রাজমিস্ত্রির কাজ করতেন। এরা ভারতের অসংগঠিত শ্রমবাজারের সবচেয়ে নিচের স্তরে কাজ করতেন, এমন কাজগুলো যেগুলো অনেক ভারতীয় নাগরিক করতে চান না। এখন এই শ্রমশক্তি হঠাৎ চলে গেলে কি হবে? কলকাতার নির্মাণ শিল্প, গৃহকর্মী বাজার, রাস্তার খাবারের দোকান, এই সেক্টরগুলোতে একটি শূন্যতা তৈরি হবে। সেটা হয়তো স্বল্প মেয়াদে দৃশ্যমান হবে না, কিন্তু মাঝারি মেয়াদে এর প্রভাব পড়বে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যেই একটি জটিল পর্যায়ে আছে।
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে টানপোড়েন চলছে। ইতিমধ্যে বিএসএফ এবং বিজিবির মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ কতজনকে গ্রহণ করবে, কিভাবে যাচাই করবে, এই প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এখনো অনুত্তরিত। এরা সবাই কি সত্যিই বাংলাদেশী? ফুটেজ বিশ্লেষণ করলে কয়েকটি অসঙ্গতি চোখে পড়ে। একজন বলছেন তার বাড়ি যাদবপুর। হ্যাঁ, বাংলাদেশের যাদবপুর নামে জায়গা আছে, কিন্তু একজন সাধারণ দর্শকের কাছে এটি কলকাতার যাদবপুরের সঙ্গে গুলিয়ে যাওয়া স্বাভাবিক। একজন বলছেন 3 মাস আগে এসেছেন, কিন্তু তার কথা বলার ধরনে বাংলাদেশি উচ্চারণের ছাপ প্রায় নেই। একজন বলছেন 33 বছর বয়স, তার আগে থেকেই বাবা মা এদেশে থাকতেন। তিনি কি তাহলে ভারতে জন্মগ্রহণকারী? তাহলে তিনি কি আইনগত ভারতীয় নাগরিক নন? একজন বলছেন তার ভোটার কার্ড ছিল, কিন্তু এবার কাজ হয়নি। ভোটার কার্ড থাকা মানে তো রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাহলে এখন কি বদলালো? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুতর, কারণ যদি ডকুমেন্টহীন গরিব ভারতীয় নাগরিকদের উপর চাপ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়, তাহলে এটি শুধু আইনের লঙ্ঘন নয়, এটি একটি রাষ্ট্রের নিজের নাগরিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? যারা সত্যিই বাংলাদেশ থেকে এসেছেন তাদের ইন্টারভিউ দেখে একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। দালাল সিন্ডিকেট। প্রায় প্রতিটি মানুষ বলছেন দালালের মাধ্যমে এসেছি, 7,000, 8,000, 9,000 টাকা দিয়েছি। রাতের আধারে 5-6 জনের টিমে বিএসএফ এর চোখ এড়িয়ে সীমান্ত পার হয়েছি। সরকার যদি সত্যি অনুপ্রবেশ বন্ধ করতে চায়, তাহলে এই দালাল সিন্ডিকেটকে ভাঙা উচিত নয় কি? শুধু গরিব মজুরদের ধরে ফেরত পাঠিয়ে কি সমস্যার সমাধান হবে, নাকি এটা একটা দৃশ্যমান পদক্ষেপ যেটা ক্যামেরার সামনে ভালো দেখায় কিন্তু আসল সমস্যার গভীরে যায় না? এই প্রশ্নটাই এখন সবচেয়ে প্রাসঙ্গিক। বাংলাদেশের দিক থেকে দেখলে এই পরিস্থিতি আলাদা মাত্রা পায়, কিন্তু আরেকটি প্রশ্নও আছে। ভারতে ও বাংলাদেশে অনেক ভারতীয় নাগরিক বসবাস করছেন, ব্যবসা করছেন, কাজ করছেন, তাদেরকেও ফেরত পাঠাচ্ছে না। তাহলে এই একতরফা প্রক্রিয়াটা কতটা ন্যায়সঙ্গত? সব রাজনৈতিক বিশ্লেষণ, সব কূটনৈতিক হিসাব নিকাশের উপরে একটা কথা থেকে যায়, এরা মানুষ। একটি বিষয় পরিষ্কার হয়, এই মানুষগুলো কোনো দেশেরই নয়। বাংলাদেশ তাদের নিজের বলে মানবে কিনা সন্দেহ। ভারত তাদের বিদেশি বলে তাড়াচ্ছে। তারা একটি রাষ্ট্রহীন অস্তিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। যদি এই প্রক্রিয়ায় ভারতীয় নাগরিক ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে পাঠানো হয়, তাহলে এটি একটি বিশাল রাজনৈতিক বিস্ফোরণ ঘটাবে। বিরোধী দল এই ইস্যু ব্যবহার করবে এবং বিজেপি সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। আর সবচেয়ে বড় ঝুঁকি, যদি এই পুরো প্রক্রিয়াটি ধর্মীয় বা সাম্প্রদায়িক রূপ নেয়, যদি দেখা যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই বেশি করে চিহ্নিত ও ফেরত পাঠানো হচ্ছে, তাহলে এটি একটি সাম্প্রদায়িক জিংয়ের অভিযোগের দিকে গড়াতে পারে। অনুপ্রবেশকারী আর কারা ডকুমেন্টবিহীন ভারতীয় নাগরিক, এই প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে যদি গণহারে মানুষ ফেরত পাঠানো হয়, তাহলে এর পরিণতি শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলবে। পরবর্তী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এরা কি আসলেই সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাকি এর মধ্যে ভারতীয় নাগরিকও আছেন যাদের উপর অন্যায় হচ্ছে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। ধন্যবাদ।